কেন এই করছি সেই করছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তা সেটা তো আমাকে জানাতে হবে, তুমি যে আমার সাথে আছো এটা আমি জানবো কেমন করে? এটা তো অনলাইন ভাই, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে তোমাকে তো আমার দেখাতে হবে যে স্যার আমি আছি আপনার সাথে। এই সংকেতটুকু না দিলে তো কিছু করা যাবে না। আচ্ছা, তো যাই হোক। সেটাই স্যার, হুম। সমস্যা তো থাকতেই পারে, তবে আপনাকে হ্যাঁ। জানালে সেটা আপনি বুঝতে পারেন। হুম হুম। না, তো যাই হোক এমনও হয়েছে দেখো, এমনটা হয়েছে, আমি সবসময় বলি তিনটা বিষয় খেয়াল করবা। একটা হচ্ছে প্রথমেই যেটা আমি বলি, তোমার অ্যাটেন্ডেন্স, আমি শিটটা দেখি, তাহলে অ্যাটেন্ডেন্স দিতে হবে। এমনকি তো আমি তো অ্যাটেন্ডেন্সের সময়টা বাড়িয়েও দিই, যে ক্লাস টাইমে থাকলে যে তুমি অ্যাটেন্ডেন্স দিবা তা না, তুমি পরেও দাও, আমি এটা গ্রহণ করে নিয়েছি যে অন্তত তার মাধ্যমে হলেও আমি জানবো যে সে অ্যাক্টিভ আছে। দ্বিতীয়ত হলো যে তোমার এক্সামগুলো যেগুলো সেগুলো দিতে হবে। হয়তো শুরু হয়েছে যখন, তখন একটার পর একটা এখন এক্সাম থাকতে থাকবে। অতএব সপ্তাহে না হোক মাসে হলে তো মিনিমাম দুটো এক্সাম নিতেই হয়। আর একটা হচ্ছে ফি। হ্যাঁ, তোমরা মনে করো যে একজন আছে যে মনে করো 3-4 মাস ফি দেয়নি, এটা একটা কথা। দেখলাম যে 3-4 মাস ফি দেয়নি, তারপরে দেখলাম তার কোনো অ্যাটেন্ডেন্স নাই, তারপরে দেখলাম যে সে কোনো এক্সাম টেক্সাম বা কোনো অ্যাক্টিভিটি জমা দেয়নি। তাহলে তুমি হলে কি বুঝতা বলো? তোমরা হলে কি কি বুঝতা এটা, যে সে আসলে ক্লাস করছে নাকি করছে না? স্যার অবশ্যই সে ক্লাস করছে না। এবার আমি মনে করো রিমুভ করে দিয়েছি তাকে। এবার রিমুভ করার পর সে আমাকে কঠিন ভাষায় কথা বলতে, স্যার আপনি কেন আমাকে রিমুভ করলেন? মানে ভাষা তো একটা সংযুক্ত হয়, সংযত ভাষাও আমি মাঝে মাঝে কারো কোনো কোনো স্টুডেন্টের পাই না। এমন করে বলা যায় যে স্যার আপনি কেন আমাকে রিমুভ করলেন? তুমি, আমি যখন রিমুভ করেছি নিশ্চয়ই কারণ আছে। এমনি এমনি তো কাউকে আমি রিমুভ করি, আর টাকার জন্য আমি কাউকে কোনোদিন রিমুভ করিনি। কেউ বলতে পারবো না যে ফি দেয়নি বলে আমি রিমুভ করেছি। ঠিক আছে তো? আর এই বিষয়টা যদি কেউ কখনো ইয়া করে থাকে তাহলে আসলে তাকে আমি গ্রুপে রাখি না। কারো যদি আচরণ খারাপ হয়, আমি আচরণ খারাপটা খুব বেশি মেনটেন করি। এরকম যদি দেখি যে সে খুব রেগুলার টাকা পয়সাও দেয় কিন্তু উল্টাপাল্টা আচরণ, তাও কিন্তু আমি তাকে রাখবো না। তো এই জন্য একটু খেয়াল করবা যে অন্তত কিছু একটা মাধ্যমে তো আমাকে জানাবা যে আমি স্যার আপনার সাথে আছি। না জানালে আমার যেটা করার আমাকে করতে হবে, কিছু করার নাই। কেয়া আক্তার কিছু বলতে চাচ্ছিলা? কেয়া হাত তুলেছ? জি স্যার। হ্যাঁ বলো, কি অবস্থা? এই তো স্যার, কেমন আছেন? এই তো আছি ভালো, হ্যাঁ। স্যার গতকালকে তো মানে এক্সাম দিতে লাগছি তো, আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছে। আচ্ছা স্যার পুরোটা লিখতেও পারি নাই, এবং কি মানে আর মানে আজকে অনেক দেরিতে কারেন্ট আসছে, আচ্ছা, যে সমস্যা জন্য। নেই। তোমরা মোটামুটি, আমি আগামীকাল থেকে তোমাদের খাতাটা চেক করব। আগামীকালের মধ্যে যারা দিতে পারোনি সময়ের ভিতরে তারা একটু দিয়ে দিও। একটা জিনিস আমি বলি, যে মনে করো তুমি সময়ের মধ্যে দিতে পারোনি কিন্তু পরীক্ষাটা দিলে তোমার উপকার আছে, তাই না? তাহলে তুমি দিয়ে দাও। অথবা তুমি পড়ে নাও, তুমি পড়োনি কিন্তু কোশ্চেনটা আমি দিয়েছি, তার মানে তুমি একটু পড়ে নিয়ে হলেও দাও। কিন্তু পরীক্ষার টাইমে দিতে পারলে ভালো হয়, তোমার টাইম ম্যানেজমেন্টটা হয়। কিন্তু যখন দিতে পারোইনি তখন যদি তুমি পরীক্ষা না দাও তাহলে তার কিছুই হলো না। দেওয়া না দেওয়ার চেয়ে কি দেওয়াটা ভালো না? বলো, জি প্রিপারেশন স্যার, নিয়েও তো এরপর দেওয়া ভালো। থেকে হুম। এমবি ফোনে নেট রাখার ব্যবস্থা হ্যাঁ, ইয়ে করবেন। একটু ইয়া করবা তাহলেই হবে। আচ্ছা, তো ঠিক আছে, আর কোনো কথা না বলে আমরা সরাসরি আমাদের কাজে চলে আসি। তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে ননি বাই টেনিসন, আর এদিকে গালিভার্স ট্রাভেলসের চলছিল অ্যাব্রিজ ভার্সন। তাহলে লিঙ্গুইস্টিক্সের অলরেডি 6 মেতে আমরা একটা পরীক্ষা নিয়ে ফেলেছি, পার্ট এ অ্যান্ড বি। এবার আমি পার্ট সি এর জন্য একটা টাইম দিই, সেটা পার্ট সি পড়তে হবে। আর এই যে অরণ্যকোট যে ব্রিফ কোশ্চেন, এগুলো কি তোমরা শেষ করে ফেলেছো, পড়েছো সবাই? জি স্যার, পড়েছি। আচ্ছা, তাহলে এরপর আমি শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিব, দিয়ে টাইম দিয়ে দিব, ওর ভিতর পড়ে ফেলবো। তাহলে এই টেস্টটার জন্য যেহেতু পার্ট সি এর মধ্যে আগের পড়ার টাইম দিয়েছিলাম, এই জন্য তোমাদের পরবর্তী টেস্টটা নিব আমি হচ্ছে 11 তারিখে। হ্যাঁ, 11 মে। এর ভিতরে পার্ট সি এর কোশ্চেনগুলো আবার রিভিশন দিয়ে ফেলবা, চ্যাপ্টার 1 and 2, এবং তার উপর একটা পরীক্ষা নিব, দিয়ে ফিনিশ করব। আর এদিকে অরণ্যকর পার্ট মানে ব্রিফ তো হয়ে গেল, শর্ট পড়ার পর শর্ট এবং ব্রিফ একসাথে নিব একটা পরীক্ষা, তারপরে ব্রড কোশ্চেন দিব। তাহলে রিড দ্য শর্ট কোশ্চেন অরণ্যক বাই, এটা আমি একটু ওদিকে একটু সময় বেশি করে দিই। 11-র পর আমি দিব হচ্ছে 15 তারিখ মনে করো। তাহলে এটার জন্য দিলাম 15 তারিখ, এবং আনসারগুলো আমি কিছু শেয়ার করে দিব, তোমরা একটু পড়ে নিবা। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই বলবা, আমি দরকার ক্লাস টাইমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো চলে আসি আমরা আমাদের পয়েন্টটাতে। আমরা পড়ছিলাম হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি।
এই একটা সমস্যা। আচ্ছা, গতদিন আমরা কতদূর পড়েছিলাম? স্যার 165 লাইন পার হয়ে গিয়েছিলেন, মানে তুমি একটু আমার গিভ লাইন ইট টু বাট হি হার্ড মি নট অর হিয়ারিং উড নট হিয়ার মি ও ইজ মি। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে যখন ইনোনি তাকে বললো, তাই না, যে তুমি কার কথা শুনতে বলেছিল বলো তো, জ্ঞানের না সম্পদের? বলো জ্ঞানের। প্রথম কথা। হ্যাঁ, জ্ঞানের কথা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো হারিয়ে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আরেকটু যে আনসারটাই চলে আসছিলেন। নিচে না উপরে? ওই যে হ্যাঁ, বাট হি হার্ড নট, তাই তো? এটা হেয়ার শি সিজড অ্যান্ড প্যারিস পন্ডার্ড অ্যান্ড আই ক্রাইড। হ্যাঁ, ও প্যারিস গিভ ইট টু ফেলাস বাট হি হার্ড মি নট, অথবা হেয়ারিং উড নট হেয়ার মি ও ইস মি। হ্যাঁ, অতএব হেয়ারিং, দেখো কি সেন্টেন্স, হ্যাঁ, হেয়ারিং উড নট হেয়ার মি, মানে তোমাকে মিনিংটা বুঝে নিতে হবে, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার যাই হোক, ঠিক আছে? হেয়ারিং উড নট হেয়ার মি মানে শুনেও সে আমাকে শুনবে না, বা শুনলো না, শুনেও সে শুনলো না, মানে কেয়ার করলো না। আচ্ছা, এবার আসি তাহলে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বাড়িতে যদি রিভিশন করে থাকো বা এরকম কোনো ব্যাপার? না স্যার। আচ্ছা, না স্যার। ও মাদার এডা, আবারও সে শুরু, ম্যানি ফাউন্টেন এডা, ডিয়ার মাদার এডা, হেয়ার ক্যান আই ইর আই ডাই, এর আই ডাই। ইডালিয়ান, ওই যে ইডা থেকে ইডালিয়ান, ইডালিয়ান অ্যাফ্রোডাইটি, হ্যাঁ, বিউটিফুল, ফ্রেশ অ্যাজ দ্য ফোম। অ্যাফ্রোডাইটির জন্ম কোথা থেকে আসছে? সমুদ্রের ফেনা থেকে। হ্যাঁ, আমরা কোথায় পড়েছিলাম এটা বলো তো, মনে আছে? ফার্স্ট ইয়ারে? স্যার এডিপাস রেস। নো নো নো, আ প্রেয়ার ফর মাই ডটার। ফাদারলেস, সে ছিল কি ফাদারলেস, হ্যাঁ, ফাদারলেস ছিল কারণ তার তো জন্ম হয়েছে ফোম থেকে, ফেনা থেকে, অতএব তার তো বাবা ছিল না। এ কারণেই সে ছিল কি, হ্যাঁ, শি উড হ্যাভ হার ওয়ে, নিজের মতো করে চলতো। নিজের মতো করে চলতে গিয়ে সে বিয়ে করেছিল। অ্যাফ্রোডাইটির বিয়ে হয়েছিল কার সাথে? যে এত সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়ে হয়েছিল কার সাথে দেখো? হেডিস। না, হ্যাঁ, ওই যে হেপাস্টাস, তাই তো? ব্যান্ডিলেগ স্মিথ বলা হয়েছে না? দেখো, এই যে হেপাস্টাস, হ্যাঁ, দেখো হেপাস্টাস, সে হচ্ছে কি, সে হচ্ছে একজন স্মিথ। বলছে হু ওয়াজ অ্যাফ্রোডাইটি ম্যারিড টু জিউস, অ্যাফ্রোডাইটি ওয়াজ কম্পেলড বাই জিউস টু ম্যারি হেপাস্টাস দ্য গড অফ ফায়ার, হেয়ার দেওয়ার অ্যান ইমপারফেক্ট ম্যাচ। দেখো তাদের ম্যাচটা কিন্তু ইমপারফেক্ট ছিল, হ্যাঁ। অ্যাফ্রোডাইটি কনসিকুয়েন্টলি স্পেন্ড টাইম চিটিং উইথ দ্য গড অফ ওয়ার অ্যারিস অ্যাজ ওয়েল অ্যাজ স্লিভ অফ মড, মানে তাদের ওই যে এই জন্য তো ডাব্লিউবিএস বলেছিল, হ্যাঁ, পারফেক্ট ম্যাচ হয়নি, ঠিক আছে তো, পারফেক্ট ম্যাচ হয়নি। তাহলে অ্যাফ্রোডাইটি অ্যান্ড হেফাস্টাস আর ম্যারিড অ্যাজ এ রেজাল্ট অফ হেফাস্টাস ট্র্যাপিং হিজ মাদার হেরা। দেখো তাহলে হেফাস্টাস হচ্ছে কি, ওই যে হেরার ছেলে, হ্যাঁ। টু আ থ্রোন হি মেড অ্যান্ড গিফটেড টু হার আউট অফ স্পাইট, ইন রিটার্ন অফ সেটিং হেরা ফ্রি ফ্রম দ্য থ্রোন জিউস প্রমিসড অ্যাফ্রোডাইটি হ্যান্ড ইন ম্যারেজ। মানে এইভাবে, মানে অ্যাফ্রোডাইটি যেহেতু জিউস হচ্ছে গডেসদের প্রধান, তার কথা তো শুনতেই হবে। তো এত বিউটিফুল হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত তার বিয়ে হয়েছিল এরকম। তাই বলছে যে ইন ইডালিয়ান অ্যাফ্রোডাইটি, হ্যাঁ, বিউটিফুল, ফ্রেশ অ্যাজ দ্য ফোম, নিউ বেইদ ইন ফ্যাফিয়ান ওয়েলস, উইথ রোজি স্লিন্ডার ফিগার্স, ব্যাকওয়ার্ড ড্রিউ ফ্রম হার ওয়ার্ম ব্রোজ অ্যান্ড বুজুম হার ডিপ হেয়ার অ্যাম্ব্রোসিয়াল, গোল্ডেন রাউন্ড হার লুসিড থ্রট অ্যান্ড শোল্ডার। অ্যাম্ব্রোসিয়াল ওয়ার্ডটা পেয়েছিলাম না এর আগে আমরা? জি স্যার। মিনিংটা কি? স্যার সুস্বাদু জাতীয় বা
অ্যাম্ব্রোসিয়াল, তাই তো? এখানে সুন্দর অর্থে বোঝাবে, আকর্ষণীয় অর্থে বোঝাবে। হ্যাঁ, তাই বলছে দেখো সে আসলো কি উই নিউ বেইড ইন ফ্যাফিয়ান ওয়েলস, তাহলে ফ্যাফিয়ান ওয়েলস থেকে সে গোসল করে এসেছে, মানে এরকম আর কি, মানে সদ্য গোসল করা। নিউ বেইড মানে কি সদ্য গোসল টোসল করে সাজে সুজে আসছে আর কি। হ্যাঁ, দেখো চাইলাম কি আর দিল কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যাও এখানে মানে দেওয়া নেই, মানে ফ্রেশনেসের একটা উপায় হিসেবে বলা হয়েছে। এখানে সেই রেফারেন্সটা দেখতেছি না। যেখানে তারা মোটামুটি আগের যুগে তো আর আমাদের মতো বাথরুম ছিল না, তাই তো, তারপরে ওই ঝর্ণাও ছিল না, বা হচ্ছে তোমার ট্যাপে গোসল করাও ছিল না, তখন তারা ওয়েলে বা কুয়া মানে গোসল করতো, অথবা হচ্ছে পুকুরে বা পন্ডে গোসল করতো। এরকম একটা যে নিউ বেইথ ইন ফ্যাফিয়ান ওয়েলস উইথ রোজি স্লেন্ডার ফিগার্স, রোজি, হ্যাঁ ফিগার বোঝাচ্ছে, ব্যাকওয়ার্ড ড্রু ফ্রম আর ওয়ার্ম ব্রাউজ অ্যান্ড বুজুম হার ডিপ হেয়ার। কী করলো সে ব্যাকওয়ার্ড সরাই নিল, মানে চুলটাকে সরিয়ে নিল। দেখো ব্যাকওয়ার্ড ড্রিউ, তাহলে তার সেই রোজি সিলিন্ডার ফিঙ্গার্স দিয়ে, নাকি উইথ রোজি সিলিন্ডার ফিঙ্গার্স, মেয়েরা একটু চুল ইয়া করে না, অনেক সময় দেখাচ্ছে একটু চুলটা যদি তার খুব আকর্ষণীয় হয়, একটু চুল টুল হাত দিয়ে সরাইয়ে একটু মনোযোগ আকর্ষণ করায় না, তাই বলছে উইথ রোজি সিলিন্ডার ফিঙ্গার্স ব্যাকওয়ার্ড ড্রু ফ্রম হার ওয়ার্ম ব্রোজ অ্যান্ড বোজম। তার মানে যে চুলগুলো তার চোখের উপর দিয়ে তার সামনে বুকের উপরে এসে পড়েছিল সেগুলোকে সরালো। হ্যাঁ, তাই বলছে দেখো, হ্যাঁ বোজম হার ডিপ হেয়ার অ্যাম্ব্রোসিয়াল গোল্ডেন রাউন্ড হার লুসিড থ্রট। তা এবং আরও কোথায় ছিল, তার থ্রটে ছিল গোল্ডেন রাউন্ড হার লুসিড থ্রট অ্যান্ড শোল্ডার, এগুলোকে সে সরিয়ে নিল। হ্যাঁ, এবং ফ্রম দ্য ভায়োলেটস হার লাইট ফুট শোন রোজি হোয়াইট, আর তার যে লাইট ফুট মানে তার পাগুলো কেমন সুন্দর, মানে পুরো বর্ণনা করছে আর কি। তাহলে ফ্রম দ্য ভায়োলেটস, ভায়োলেট ফুল যেগুলো আর কি, হ্যাঁ ফুল আছে না বলা হলো এর আগে, সে ফুলে যেহেতু সে পা ফেলে আসতেছে, তাই বলছে ফ্রম দ্য ভায়োলেট, ভায়োলেট কালার হওয়ার কারণে, বেগুনি কালার হওয়ার কারণে, হার লাইট ফুট শোন রোজি হোয়াইট। রোজি হোয়াইট কেমন, রোজি হোয়াইট কেমন হবে, এই যে আমার পেজটা যেমন দেখতেছো, পেজের ভিতরে একটা রোজি হোয়াইট আছে নাকি, মানে এটা হচ্ছে অনেকটা অফ হোয়াইট টাইপের, লালটে সাদা, রোজের কালারের। হ্যাঁ, এরকম আর কি তার পা, তাই বলতেছে অ্যান্ড ওভার হার রাউন্ডেড ফর্ম বিটুইন দ্য শ্যাডোজ অফ ভাইন বান্সেস ফ্লটেড দ্য গ্লোয়িং সানলাইটস অ্যাজ শি মুভড। আর যখন সে সামনের দিকে প্যারিসের কাছে এগিয়ে আসতেছে, তখন যখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার এই যে ওভার হার রাউন্ডেড ফর্ম বিটুইন দ্য শ্যাডোজ অফ দ্য ভাইন বান্সেস, যেহেতু উপরে আমরা পেয়েছিলাম কি একদিকে ভাইন লতা আছে, তারপরে হচ্ছে আর কি যেন একটা লতা পেয়েছিলাম আমরা ওখানে, আইভি স্যার। হ্যাঁ আইভি লতা, ওইগুলো উপর দিয়ে ছাদ মতো করা আছে, তা তার ভিতর দিয়ে সূর্যের আলো হয়তো বা পড়তেছে, সানলাইট পড়তেছে, আর সেই সানলাইট গিয়ে তার শরীরের উপরে পড়তেছে, আর পুরো ব্যাপারটা কি হচ্ছে সানলাইটের মতো গ্লো করতেছে, মানে এত সুন্দর আর কি, সেই সৌন্দর্য বোঝানোর জন্য। হ্যাঁ, অ্যাজ শি মুভড, এইভাবে সে দেখতেছে কিন্তু ওখান থেকে। এই কথাগুলো কার, সবই বলতেছে কি আমাদের ইনোনি না, এইভাবে সে বর্ণনা করলো অ্যাফ্রোডাইটির বিউটিটাকে। ডিয়ার মাদার এডা হারকেন এরা ডাই শি উইথ আ সাটল স্মাইল, একটা চমৎকার একটা হাসি দিয়ে, ইন হার মাইল্ড আইজ, তা হাসিটা কি দিয়ে দিয়েছে, মুখে না চোখে, দেখো চোখে। উইথ আ সাটল স্মাইল ইন হার মাইল্ড আইজ দ্য হেরাল্ড অফ আ ট্রায়াম্প। হ্যাঁ, হেরাল্ড মানে সে যে জয়ী হচ্ছে, মানে সে যে জয়ী হবে এটা যেন সে পূর্ব থেকে জেনে গেছে, তাই বলছে একটা ওইরকম একটা সাটল হাসি নিয়ে। হ্যাঁ, দ্য হেরাল্ড অফ আর স্মাইল মানে কি, এই হাসিটাই হচ্ছে কি তার ট্রায়াম্পের হেরাল্ড, মানে চিহ্ন। হ্যাঁ, সে কি করছে, ড্রয়িং নাই, আস্তে আস্তে এগিয়ে আসতে, নাই মানে কি কাছাকাছি এগিয়ে আসতেছে, হাফ উইসপার্ড ইন হিজ ইয়ার, এবং কাছে এসে আস্তে আস্তে ফিসফিস করে তার কানে কানে বলল। কার কানে কানে বলো, প্যারিসের কানে কানে বলল। কি বলল, আই প্রমিস দি, আমি তোমাকে প্রমিস করছি, দ্য ফেয়ারেস্ট অ্যান্ড মোস্ট লাভিং ওয়াইফ ইন গ্রিস, গ্রিসের মধ্যে সবচেয়ে ফেয়ারেস্ট এবং লাভিং ওয়াইফকে তোমাকে আমি দিয়ে দেবো। শি স্পোক অ্যান্ড লাভ, সে তো বুঝতে পেরেছে সে জয়ী। হ্যাঁ, এই জন্য সে বলে একটু হাসলো আর কি, মুস্কি হাসি দিল। ঠিক আছে,
মুস্কি হাসি দিয়ে কি করলো, আই শাট মাই আইজ ফর ফিয়ার, আমি তো ভয় পেয়ে গেছি। ভয় পাইলো কে? ইনোনি স্যার। এই অবস্থা থেকে তো ভয় পেয়ে গেছে। বাট হোয়েন আই লুকড, প্যারিস হ্যাড রেইজড হিজ আর্ম, সে তার হাত অলরেডি তুলে দিয়েছে। কিসের হাত তুললো? তাকে দেওয়ার জন্য না, কি দেওয়ার জন্য? সেই গোল্ডেন অ্যাপেলটা, হ্যাঁ, দেওয়ার জন্য। অ্যান্ড বিহেল্ড, এবং দেখলাম, দেখো সরি ধরলো, তুলে ধরলো, আই বিহেল্ড, এবং আমি দেখলাম, গ্রেট হেরাস অ্যাংরি আইজ, হেরা তো রেগে গেছে, কারণ সে তাকে কি যেতে চেয়েছিল, হেরা রাজ্য, ক্ষমতা, পাওয়ার, সেই জন্য সে রেগে গেছে। এই রেগে গিয়ে অ্যাজ শি ড্রু ইনটু দ্য গোল্ডেন ক্লাউড, সে চলে গেল গোল্ডেন ক্লাউডে করে। অ্যান্ড আই ওয়াজ লেফট অ্যালোন উইদিন দ্য বাওয়ার, এবং ওখানে লুকিয়ে লুকিয়ে আমি একাই থাকলাম। এবং বলেছে অ্যান্ড ফ্রম দ্যাট টাইম টু দিস, এই তখন থেকে এই পর্যন্ত আমি একা, আর আমার সাথে সে নেই। অ্যান্ড আই শ্যাল বি অ্যালোন আনটিল আই ডাই, হ্যাঁ, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাকে একাই থাকতে হবে। তাহলে অলরেডি প্যারিস যে তাকে বললো তুমি লুকিয়ে লুকিয়ে দেখো আমি কি করি, যে আমি গডদের মানে গডেসদের জাজ, তুমি দেখবা, সে তাকে যে লুকিয়ে রেখে গেল দেখার জন্য, তার কথা সে ভুলেই গেছে। হ্যাঁ, তাই বলছে যে মরার আগ পর্যন্ত আমি একা। ইয়েট মাদার এডা হারকেন এরাই ডাই, তারপরেও শোনো, ফেয়ারেস্ট, ওয়াই ফেয়ারেস্ট ওয়াইফ, ফেয়ারেস্ট ওয়াইফ কেন দরকার? অ্যাম আই নট ফেয়ার, তাহলে আমি কি সুন্দর ছিলাম না? তাহলে সৌন্দর্যের স্ট্যান্ডার্ডটা কোথায়, যে কতটুকু সুন্দর হলে একজন খুশি হবে, সেই স্ট্যান্ডার্ডটা কোথায় পাবো? তাহলে কেন ফেয়ারেস্ট ওয়াইফ লাগবে? আমি কি সুন্দর ছিলাম না? মাই লাভ হ্যাভ টোল্ড মি সো 1000 টাইমস, আমার ভালোবাসা আমাকে হাজার হাজার বার বলেছে। হ্যাঁ, সে তো আমাকে বারবার বলেছে আমি নাকি সুন্দর, এর আগেও তো বলেছে, তাই না, যে তুমি হচ্ছে কি এই পর্বতের ভিতরে যত নিম্ফ আছে তার ভিতরে তুমি কি সেরা, আপেলটা তুমিই পাওয়ার যোগ্য, বলেছে না? কিছুক্ষণ আগেই তো বলেছে তাকে, কিন্তু তাকে ভুলেই গেছে। মাই লাভ হ্যাভ টোল্ড মি সো 1000 টাইমস, এই কথা সে আমাকে কতবার বলেছে, হাজার 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 বার বলেছে। মি থিংস আই মাস্ট বি ফেয়ার, আমারও মনে হচ্ছে আমাকে আরও সুন্দর হওয়া লাগতো। ফর ইয়েস্টারডে হোয়েন আই পাসড বাই আ ওয়াইল্ড অ্যান্ড ওয়ান্টন পার্ড, আইড লাইক দ্য ইভিনিং স্টার উইথ আ প্লেফুল টেইল ক্রাউসড ফনিং ইন দ্য উইড, মোস্ট লাভিং ইজ শি, তাকে বলছে যে আমি দেখেছি, মি থিংস আই মাস্ট বি ফেয়ার, আমাকে আরও সুন্দর হওয়া লাগতো, কারণ গতকাল যখন আমি হোয়েন আই পাস্ট বাই, আমি যখন যাচ্ছিলাম, আ ওয়াইল্ড অ্যান্ড ওয়ান্টন পার্ড, পার্ড মানে কি বলতো, এক বুনো, এবং পার্ড মানে লিওপার্ড, লিওপার্ড বুঝো, সংক্ষেপে বলা হয়েছে। স্যার লিপার্ড মানে তো স্যার এই বিড়াল জাতীয় স্যার, চিতাবাঘ, বন্য তাই তো, বিড়াল। হ্যাঁ চিতাবাঘ আর কি, হ্যাঁ লিওপার্ড, চিতাবাঘ, এই যে সেই বাঘ, লিওপার্ড। তো তাকে আমি দেখেছি, বলছে ওয়াইল্ড অ্যান্ড ওয়ান্টন পার্ড আইড লাইক দ্য ইভিনিং স্টার, তাকে দেখতে একদম ইভিনিং স্টারের মতো লাগছিল। এবং সেও কি করেছে, উইথ প্লেফুল টেইল ক্রাউসড ফনিং ইন দ্য উইড, আমাকে দেখার পর সে মানে ফনিং করা, ক্রাউসড মানে কি, নিজেকে গুড়ি সুড়ি মেরে নেওয়া, ঘাসের ভিতরে সে নিজেকে যেন মানে খুবই মানে কি প্লেফুল ওয়েতে, প্লেফুল মানে কি খুবই ভালো লাগাতে, যেন সে কি ওখানেই খেলা মানে গড়াগড়ি শুরু করে দিয়েছে, হ্যাঁ এরকম আর কি অবস্থা, ফনিং করতেছে ঘাসের ভিতরেই। মোস্ট লাভিং ইজ শি, তাহলে সে কি এতই প্রিয়? তাহলে ও মি মাই মাউন্টেন শেফার্ড, ও মি মাই মাউন্টেন শেফার্ড কে? প্যারিস, তাই না? দ্যাট মাই আর্মস ওয়ার ওন্ড অ্যাবাউট দি, আমার আর্মস তো তোমার চারপাশে জড়ানো ছিল, আমি তো তোমাকে ধরেছিলাম। মাই হট লিপস প্রেসড ক্লোজ, তোমার সাথে আমার লিপস প্রেসড ছিল, ক্লোজ টু দাইন ইন দ্যাট কুইক ফলিং ডিউ অফ ফ্রুটফুল কিসেস, তাই তো? এবং কিসগুলো কেমন ছিল? কুইক ফলিং ডিউয়ের মতো, যে ডিউ পড়ার মতো যেমন একটা মৃদু আভা, একটা টাচ, একটা ফিলিং, সেরকম ফিলিং তো ছিল। কিন্তু কি হলো? থিক অ্যাজ অটাম রেইনস ফ্ল্যাশ ইন দ্য পুলস অফ হোয়ার্লিং সিমিওস, তাই তো? এই যে সিমিওস যে রিভার, তাই না, এখানে যে ঢেউ, এর ভিতরে যে পুল আছে, সেই পুলে যখন অটাম রেইন পড়ে সেখানে যে ফ্ল্যাশ হয়, সেই ফ্ল্যাশের মতো ওখানে একটা ফিলিং আমাদের ছিল, হ্যাঁ, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। তাই বলছে যে সেই মানে তার পূর্বের কথাগুলো সে মনে করছে,
ও মাদার হেয়ার মি ইয়েট বিফোর আই ডাই, দে কেম, তারা আসলো, দে কাট অ্যাওয়ে মাই টলেস্ট পাইনস, তারা আমার টলেস্ট পাইনটাকে কেটে নিয়ে গেল, মাই টল ডার্ক পাইনস, আমার সবচেয়ে উঁচু ডার্ক পাইনটাকেই তারা কেটে নিয়ে গেল। দ্যাট প্লিমড দ্য ক্রেগি লিজ হাই ওভার দ্য ব্লু গডস, অ্যান্ড অল বিটুইন দ্য স্নোই পিক অ্যান্ড স্নো হোয়াইট ক্যাটারেক্ট ফস্টার দ্য ক্যালো এগলেট, ফ্রম বিনিথ হুজ থিক মিস্ট্রিয়াস বাউ ইন দ্য ডার্ক মন দ্য প্যান্থার্স রোয়ার কেম মাফল্ড। আরে বাবা, বিশাল লাইন না? হোয়াইল আই স্যাট লো ইন দ্য ভ্যালি। তাহলে এই পাইনের সাথে কাকে তুলনা করা হলো বলো? এই পাইন গাছটা কি? তারা আসলো, কেটে নিয়ে চলে গেল। স্যার প্যারিস। প্যারিস, তাই তো? হ্যাঁ, তাহলে দে কেম, কারা আসলো? দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? তিনজন। ওই থ্রি গডেস না? থ্রি গডেস আসলো। দে কাট মাই টলেস্ট পাইনস, মাই ডার্ক টল পাইনস, যেটা কি হয়েছে? দ্যাট প্লিউমড দ্য ক্র্যাগি লেজ হাই ওভার দ্য ব্লু গডস, হচ্ছে এই যে বিশাল সমুদ্র বা নদী, তার উপরে যে একটা পাহাড়ের যে ফাটল, এর ভিতরে সে কত সুন্দরভাবে কি হয়ে উঠেছিল, জন্মেছিল, হ্যাঁ, বড় হয়েছিল। অ্যান্ড অল বিটুইন দ্য স্নোই পিক অ্যান্ড স্নো হোয়াইট ক্যাটারেক্ট, আর এই স্নোই যে মাউন্টেন পর্বত, আর তার পাশে রয়েছে স্নো হোয়াইট যে ঝর্ণা ক্যাটারেক্ট, সেখানে ফস্টার দ্য ক্যালো ইগলেট। তাতে ইগলেট মানে কি হয়েছে? ঝর্ণা। হ্যাঁ, ক্যালো ইগলেট। দেখো আমরা একটু, ফস্টার মানে কি বলো তো? ফস্টার মানে কি? লালন পালন করা, নাকি বড় হওয়া, পালিত হওয়া, তাই না? দেখো এই যে সেখানে এভাবেই লালন পালিত হয়েছে, যে ইগল থেকে এসেছে ইগলেট, ক্যালো ইগলেট। হ্যাঁ, নদীর পাশে, ঝর্ণার পাশে হয়তো বড় হয়েছে, তাই বলছে যে ফস্টার্ড। তাহলে একদিকে স্নোই পিক অ্যান্ড স্নো হোয়াইট, যেমন করে একজন ইগলেট তার বাচ্চাগুলোকে পালন করে, এইভাবেই তো সে পালন করেছিল। ফ্রম বিনিথ হুজ থিক মিস্টিরিয়াস বাউ, আর এই টলেস্ট পাইনের এই যে মিস্টিরিয়াস বাউয়ের নিচে, হ্যাঁ, থিক মিস্টিরিয়াস বাউয়ের নিচে, ইন দ্য ডার্ক মন, অন্ধকার সকালেও, যেখানে প্যান্থারেরা কী করে? রোয়ার কেম মাফল্ড, যেখানে প্যান্থারও ভয় পেয়ে যায়, মানে প্যান্থারের রোয়ারটা মাফল্ড হয়ে যায়, মানে চাপা হয়ে যায়, মানে প্যান্থারও ভয় পেয়ে যায়। হোয়াইল আই স্যাট লো ইন দ্য ভ্যালি, যখন আমি ওই ভ্যালিতে একা একই বসে থাকি, তখন ওই প্যান্থার এসেও ভয় পায়। প্যান্থার কি? ওই বাঘ না? যে বাঘও আমার কাছে আসতে ভয় পায়। এইভাবে সে আমাকে লালন পালন করেছে, অনেকটা ওই ইগলের মতো করে। ফস্টার্ড দ্য ক্যালো ইগল। কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? নেভার নেভার মোর, আর কখনোই না, শ্যাল লোন এননি সি দ্য মর্নিং মিস্ট সুইপ থ্রু দেম, এবং এই যে সকালে, হ্যাঁ, যে মিস্ট যখন বয়ে চলে, এটা আর সে কখনোই দেখবে না। কেন দেখবে না বলো? এই লন এননি সি দ্য মর্নিং মিস্ট সুইপ থ্রু দেম, কেন দেখবে না সে? আর কি ঘটবে বলো? কারণ সে কি করতে যাচ্ছে? স্যার সুইসাইড করতে যাচ্ছে। হ্যাঁ, মরতে যাচ্ছে না? এই যে মরতে যাচ্ছে, বিফোর আই ডাই। তাই বলছে নেভার নেভার মোর শ্যাল লন এননি সি দ্য মর্নিং মিস্ট সুইপ থ্রু দেম, নেভার সি দেম ওভারলেড উইথ ন্যারো মুনলিট স্লিপস অফ সিলভার ক্লাউড। তাই তো, সিলভার ক্লাউডের, হ্যাঁ, মধ্য দিয়ে মুনলিটকে স্লিপ করতে আর কখনোই সে দেখবে না। বিটুইন দ্য লাউড স্ট্রিম অ্যান্ড দ্য স্ট্রিমলিং স্টার, তাই তো? একদিকে হচ্ছে ঝর্ণা আর আকাশের যে কম্পমান স্টার, এই স্টারের ভিতর দিয়ে, সিলভার ক্লাউডের মধ্য দিয়ে মুনলিট নাইট আর পড়তে কখনোই দেখবে, মানে চাঁদের আলো তার আর এনজয় করা হবে না, মানে এই সুন্দর প্রকৃতি আর তার এনজয় করা হবে না, বিকজ শি ইজ গোয়িং টু কমিট সুইসাইড। তাই তো, মরতে যাচ্ছে, আর তার বেঁচে থাকার স্বাদ নেই। ও মাদার। এটা তো স্যার স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা তো একটা ডেঞ্জারাস পয়েন্ট স্যার, এই কারণে যে যদি কোনো হৃদয় বিদারিত কোনো রমণী যদি এটা খুব মনোযোগ দিয়ে পড়ে স্যার, সুইসাইড করে ফেলবে নাকি? সুইসাইড করে ফেলবে। আচ্ছা, দেখি শেষ পর্যন্ত কি দাঁড়াই। হ্যাঁ, তো শেষ পর্যন্ত পড়ার পর কি দাঁড়াই। আচ্ছা, তো যাও। ও মাদার হেয়ার মি ইয়েট বিফোর আই ডাই, I wish that somewhere in the ruined folds and among the fragments tumbled from the gleams or the dry thickets I could meet with her, the abominable, that uninvited came into the fair. এখানে কি আছে তোমাদের ওয়ার্ডটা বলো তো? একটু মিস্টেক হয়েছে হচ্ছে।
তোমাদের বই আছে? বইটা একটু এখানে ওয়ার্ডটা ঠিক করে দাও দেখি। প্লেন লেখা আছে PELEIAN। হ্যাঁ, এইখানে যাদের বিয়ে হচ্ছিল কি যেন নামটা আইলে কেন জানি দুইটা ফোঁটা। হ্যাঁ দেখো এখানে দেখেছো কি ভাবে আছে বইয়ে? স্যার প্লেন ভাবেই লেখা আছে তো, PELEIAN। স্যার দুইটা খোটা দেওয়া আছে। হুম হুম হুম। তাই বলছে দেখো, আই উইশ, তাহলে হচ্ছে আই উইশ দ্যাট সামওয়্যার ইন দ্য রুইন্ড ফোল্ডস অ্যামং দ্য ফ্র্যাগমেন্টস টাম্বলড ফ্রম দ্য গ্লিনস। রুইন ফোল্ডস মানে কি? ধ্বংস যজ্ঞ যেখানে হয়েছে, বা পাহাড় পর্বতের যেখানে ভাঙ্গা চোরা অবস্থা, মানে ঝর্ণার কারণে হোক, নদীর কারণে হোক। অনেক সময় দেখি আমরা যে পাথর ভাঙ্গা বা এদিক ওদিক গুহার মতো অনেক জায়গা রয়েছে না, বলছে অথবা দ্য ড্রাই থিকেট মানে কি? যেখানে অনেক কাঁটাওয়ালা ঝোপ রয়েছে, এমন কোনো জায়গাতে আই কুড মিট উইথ হার দ্য অ্যাবোমিনেবল। আমি যদি তার সাথে মিশতে পারতাম, যদি তার সাথে আমি দেখা করতে পারতাম, আই কুড মিট উইথ হার দ্য অ্যাবোমিনেবল। এই দ্য অ্যাবোমিনেবল বলতে কি বলতে চাইলো বলো তো? অ্যাবোমিনেবল কাকে বোঝাচ্ছে? এখানে এরই কথা বুঝতে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই তো, যে সেই অ্যাবোমিনেবল, সেই তো এই কাজগুলো ঘটাইলো। হ্যাঁ, এই ঘটনাগুলো তো সেই ঘটালো। হ্যাঁ, এত কিছু যদি না ঘটতো তাহলে তো আমি তাকে হারাতাম না। সব সমস্যার মূলে হচ্ছে কে জায়গায় বলো? সব সমস্যার মূলে হচ্ছে এই অ্যাবোমিনেবল, ঘৃণ্য গডেস। হ্যাঁ, তাই বলছে আই কুড মিট হার উইথ অ্যাবোমিনেবল দ্যাট আনইনভাইটেড কেম। সে ছিল কি? আনইনভাইটেড। তাকে তো ইনভাইট করা হয়নি। কাকে ইনভাইট করা হয়নি? ওই এরিসকে না? এরিসকে। কারণ সবাই ঘৃণা করে। কোথায় কোথায় ইনভাইট করা হয়নি? ইনটু দ্য ফেয়ার প্লেন বুকেট হল, মানে ওই যে বিয়ে অনুষ্ঠানে, তাই তো, যেখানে কার কার বিয়ে হচ্ছিল? পেলেস অ্যান্ড থেটিস। হ্যাঁ, পেলাস। তাই তো। তাই বলছে অ্যান্ড কাস্ট দ্য গোল্ডেন ফ্রুট আপন দ্য বোর্ড। এই যে গোল্ডেন ফ্রুট সে ফেললো, এই ফেলেই যত অ্যান্ড ব্রিড দিস চেঞ্জ, এই যা ঘটলো সব সে ঘটালো। দ্যাট আই মাইট স্পিক মাই মাইন্ড। তাকে আমি সব বলতাম। যদি দেখা হতো না, তার চুল ছিঁড়ে আমি একদম হাতে ধরা দিতাম। বুঝতে পারছো? মাথার চুল টুল ছিঁড়ে সেট করে দিই, এরকম মতো না, রাগারাগি ভাব আর কি। অ্যান্ড টেল হার টু ফেস হার হাউ মাচ আই হেট হার প্রেসেন্স। হ্যাঁ, এবং তাকে আমি বলতে যদি পারতাম যে কী পরিমাণ ঘৃণা আমি তোমাকে করি। হেটেড বোথ অফ গডস অ্যান্ড মেন। যে শুধু আমি যে তোমাকে ঘৃণা করি তা নয়, বরং তুমি গডস এবং মেন সবাই তোমাকে ঘৃণা করে। তুমি এমন ঘৃণ্য মানুষ, কারণ তুমি সব জায়গায় ঝামেলা পাকাও। তাহলে যদি আমি তাকে পাইতাম না কোনো জায়গায় একা একই, তাই বলছে না, আই কুড মিট উইথ হার, যদি আমি তাকে পাইতাম আমি সব মন খুলে বলে দিতাম যে তুমি আমার কি ঘটাইছো। হ্যাঁ, তাহলে হেটেড বোথ অফ গডস অ্যান্ড মেন। কে এই হেটেড? কে? গডেরাও পর্যন্ত ঘৃণা করে। তাকে দাওয়াত দেয়নি বিয়ে অনুষ্ঠানে। কারণ কি? সে সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে বেড়ায়। এরকম কিছু মানুষ আছে না, বিশেষ করে গ্রামে দেখলে দেখা যায় কিছু গ্রামের মহিলা থাকে, উঁচুটে মহিলা। হ্যাঁ, যারা অন্যের সাথে কুটকুটানি করে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে আসে, আর মাঝখান থেকে ক্ষতি বেড়ে যায়। এরকম আর কি অবস্থা এর। তা হচ্ছে, ও মাদার হেয়ার মি ইয়েট বিফোর আই ডাই, হ্যাথ হি নট শোন হিজ লাভ 1,000 টাইমস। সে কি আমাকে হাজার বার তার সে ভালোবাসার শপথ কি সে করেনি আমার কাছে? কে করেনি? কার কথা বলা হচ্ছে জায়গায়? হি বলতে প্যারিস। তাই তো। বলছে এই দে ইন দিস গ্রিন ভ্যালি, এই গ্রিন ভ্যালিতে আমি তার সাথে দেখেছি। বলছে আন্ডার দিস গ্রিন হিল, এই গ্রিন হিলের নিচে, ইন দিস গ্রিন ভ্যালি আন্ডার দিস গ্রিন হিল, ইভেন ইন অন হিজ হ্যান্ড, এমনকি তার হাতে হাত রেখে, অ্যান্ড সিটিং অন দি স্টোন, এই পাথরের উপরে বসে, মানে এই পাথরের উপরে বসে তার হাতে হাত রেখে এই গ্রিন ভ্যালিতে বসে কি করেছে? সিল্ড ইট উইথ কিসেস, এই হাতটাকে সে সিল করে দিয়েছে, মানে হাতে কিসের চিহ্ন লেগে আছে। অ্যান্ড ওয়াটার ইট উইথ টিয়ার্স, এবং এই হাতটাকে অনেক সময় চোখের পানি দিয়ে সে ভাসিয়ে দিয়েছে, এমন করেছে। সেটা আবার কিসের টিয়ার্স? হ্যাপি টিয়ার্স। অ্যান্ড হাউ আনলাইক টু দিস, আজকে যা ঘটলো তার থেকে কত আনলাইক ছিল, আর যা ঘটলো তা দেখার মতো না। হ্যাঁ, ও হ্যাপি হেভেন হাউ কানস ডাউ সি মাই ফেস, তুমি কিভাবে আমার ফেস দেখছো বলো তো?
ও হ্যাপি আর্থ হাউ কান্স দাও বেয়ার মাই ওয়েট, কীভাবে তোমরা আমার ভার বহন করছো? ও ডেথ 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 দাও এভার ফ্লটিং ক্লাউড, তুমি তো ভেসে বেড়ানো ক্লাউডের মতো। দেয়ার আর এনাফ আনহ্যাপি অন দিস আর্থ, এই পৃথিবীতে অনেকেই আছে যারা আনহ্যাপি। পাস বাই দ্য হ্যাপি সোলস, আর তোমরা হ্যাপি সোলসগুলো এই আনহ্যাপি মানুষদের পাশ দিয়ে বয়ে চলো। দ্যাট লিভ লাভ টু লিভ, হ্যাঁ, যারা অনেক হ্যাপি সোল রয়েছে, যারা অন্তত বসবাস করতে ভালোবাসে, মানে তারা চায় তারা বেঁচে থাকুক, কিন্তু আমি হ্যাপি সোল নই। আই প্রে দি পাস বিফোর মাই লাইট অফ লাইফ, অতএব ডেথকে বলতেছে যে তুমি দয়া করে আমার এই লাইট লাইফে চলে আসো। আই প্রে দি পাস বিফোর মি বিফোর মাই লাইট অফ লাইফ অ্যান্ড শ্যাডো অল মাই সোল, এবং আমার সোলকে তুমি শ্যাডো করে দাও, ঢেকে দাও, দ্যাট আই মে ডাই, যাতে আমি মরতে পারি। হ্যাঁ, দ্য ওয়েটস হেভি অন দ্য হার্ট উইদিন ওয়ে হেভি অন মাই আইলিডস লেট মি ডাই, কারণ আমার হৃদয়টা ভারী হয়ে গেছে। হ্যাঁ, আমার চোখগুলোও ভারী হয়ে আসছে, আমি যেন আর তাকাতে পারছি না, অথবা আমাকে মরতে দাও। ডেথকে সে স্মরণ করছে না যে আসো, যারা হ্যাপি তাদের পাশ দিয়ে তুমি বয়ে যাও, তাদের পাশে তো যাওয়ার দরকার নেই, কারণ তারা তো বাঁচতে চায়। আমার পাশে আসো, তাই তো আমার সোলটাকে ঢেকে দাও, আমাকে মরতে দাও, কারণ আমার হৃদয়টা ভারী হয়ে গেছে। তাকে বলছে দাও ওয়েস্ট হেভি অন দ্য হার্ট উইদিন ওয়ে হেভি অন মাই আইলিডস সো লেট মি ডাই। ও মাদার হেয়ার মি ইয়েট বিফোর আই ডাই আই উইল নট ডাই অ্যালন। এবার বলছে দেখো আমি একা মরবো না। এবার বলছে কি আমি একা মরবো না। কি ঘটলো তাহলে? সে কি প্যারিসকে নিয়েও মরবে নাকি? কি বলছে? প্রেগনেন্ট। হ্যাঁ, ফর ফিয়ারি থটস ডু শেপ দেমসেলভস উইদিন মি মোর অ্যান্ড মোর। বলছে না, শুধু আমি একা না, আমার ভিতরে যে হিংস্র ফিয়ারি থটগুলো জন্মেছে, বলছে ডু শেপ মানে কি জন্মেছে, সেগুলো নিয়েও মরবো আমি। কারণ মোর অ্যান্ড মোর হোয়ার অফ আই ক্যাচ দ্য ইস্যু অ্যাজ আই হেয়ার ডেড সাউন্ডস অ্যাট নাইট কাম ফ্রম দ্য ইনমোস্ট হিলস লাইক ফুটস্টেপ আপন উল আই ডিমলি সি মাই ফার অফ ডাউটফুল পারপাস অ্যাজ এ মাদার কনজেকচার্স অফ দ্য ফেদার অফ আর চাইল্ড এর ইট ইজ বোর্ন, হ্যাঁ, হার চাইল্ড। যেমন দেখতে পাই সে বলছে কি যে বলছে ডু শেপ দেমসেলভস উইদিন মি মোর অ্যান্ড মোর, আরও আরও এরকম ফিয়ারি থট আমার ভিতরে শেপ নিচ্ছে, মানে ক্রিয়েট হচ্ছে। হোয়ার অফ আই ক্যাচ দ্য ইস্যু, আর ওই থটগুলোর মধ্য থেকেই আমি বুঝতে পারছি কিছু একটা হিংস্রতা জন্মগ্রহণ করছে। আমি চাই না তার প্রতি ঘৃণা নিয়ে মরতে, তাই না? তাই বলছে অ্যাজ আই হেয়ার ডেড সাউন্ডস অ্যাট নাইট কাম ফ্রম দ্য ইনমোস্ট হিলস, আমি রাতের বেলায় শুনতে পাই যে ডেড সাউন্ডস ওই ইনমোস্ট হিলস থেকে যেন বেরিয়ে আসছে, মানে কি মৃত্যুর এক ধরনের মানে আভাস সে যেন বুঝতে পারছে। লাইক ফুটস্টেপস আপন উল, তাহলে উলের উপর দিয়ে তুমি যদি হেঁটে যাও কোনো সাউন্ড হবে বলো তো? উলের উপর দিয়ে হাঁটলে কি সাউন্ড হয়? সে নাকি সেটাও শুনতে পাই। তাই বলছি দেখো ডেড সাউন্ডস অ্যাট নাইট কাম ফ্রম দ্য ইনমোস্ট হিলস লাইক ফুটস্টেপস আপন উল। তার মানে সে কি আসলে ফিজিক্যাল ইয়ার দিয়ে শুনতে পাচ্ছে, নাকি মনে এইগুলোকে সে জাস্ট ডেথটাকে মানে মানে মনে করছে যে তার কাছে আসছে, মানে মনে মনে একটা কল্পনা, ইমাজিনেশনে, তাই না? এরকম। তাই বলছে আই ডিমলি সি মাই ফার অফ ডাউটফুল পারপাস, ফার অফ ডাউটফুল পারপাস, আমি যেন আধো আধো বুঝতে পারছি কিছু একটা করতে চাচ্ছি। হ্যাঁ, মানে আমি এখনও ডাউটফুল, ফার অফ ডাউটফুল, তারপর আমি যেন আভাস পাচ্ছি কিছু একটা করতে যাচ্ছি। যেমন করে অ্যাজ আ মাদার কনজেকচার্স, অনুমান করে, হ্যাঁ, যেমন একজন মা অনুমান করে দ্য ফিচার্স অফ আর চাইল্ড এর ইট ইজ বোর্ন, হ্যাঁ, যেমন করে একজন মা তার গর্ভের সন্তানের ফিচারটা অনুমান করতে পারে যে কেমন হতে পারে। ঠিক ওইরকমভাবে আমি আমার পারপাসটাকে যেন অনুমান করছি। হার চাইল্ড আর শাডার কামস অ্যাক্রস মি নেভার চাইল্ড বি বোর্ন অফ মি। তাহলে তার দুঃখটা কোন জায়গায় বলো তো? যে আমি কখনো আর কী হতে পারবো না, ওইরকম মা হতে পারবো না। নেভার চাইল্ড বি বোর্ন অফ মি, কারণ আমি মারা যাবো। হ্যাঁ, তাই বলছে শাডার কামস অ্যাক্রস মি, আমি আমার ভিতরে এক ধরনের কষ্টের, এক ধরনের শাডার মানে কি বলতো, একটা দেহের মধ্যে এক ধরনের ঝাঁকি, হ্যাঁ, বা কাঁপুনি চলে আসলো ভেবে। হ্যাঁ, আনব্লেসড, আমি আনব্লেসড অবশ্যই থাকবো। টু ভেক্স উইথ হিজ ফাদার্স আই, হ্যাঁ, তা বলছে কি দেখো টু ভেক্স মি উইথ হিজ ফাদার্স আই, যে বাচ্চাটা জন্মাবে না এবং সেই বাচ্চা আমাকে কখনোই ভেক্স করবে না উইথ হিজ ফাদার্স আই, হ্যাঁ, যে সন্তানের চোখটা হবে তার বাবার মতো,
আমি তার চোখের দিকে তাকিয়ে তার বাবাকে বুঝতে পারবো, চিনতে পারবো, এরকম কোনো কিছুই আমার আর সেই ফিলিংটা পাওয়া হবে না। তার মানে কি, সে কি করতে যাচ্ছে, সুইসাইড করতে যাচ্ছে, এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি নাকি। ও মাদার হিয়ার মি ইয়েট বিফোর আই ডাই, হিয়ার মি ও আর্থ, আই উইল নট ডাই অ্যালোন, আমি একা মরবো না। লেস্ট দেয়ার শিল হ্যাপি লাফটার কাম টু মি, ওয়াকিং ইন দ্য কোল্ড অ্যান্ড স্টারলেস রোড অফ ডেথ আনকমফোর্টেড, লিভিং মি অ্যানশিয়েন্ট লাভ উইদিন গ্রিক উইমেন, I will rise and go down into Troy, and ere the stars come forth, talk with wild Cassandra, for she says a fire dances before her, and a sound rings ever in her ears of armed men. দেখো, সে একা মরবে না, কাদেরকে নিয়ে মরবে বলো, সে পুরো ট্রয় নগরী ধ্বংস করে মরবে। বুঝতে পারছো? কারণ সে কি করতেছে, বলতেছে কি, আমি জানো লেস দেয়ার শিল হ্যাপি লাফটার কাম টু মি, আমি কখন এটা শুনতে পারবো না যে তারা হাসবে, হ্যাঁ তারা হাসবে আর আমি এটা শুনবো, এটা আমি সহ্য করতে পারবো না। তাই বলছে আই উইল নট ডাই, লেস দেয়ার শিল হ্যাপি লাফটার কাম টু মি, ওয়াকিং দ্য কোল্ড অ্যান্ড স্টারলেস রোড অফ ডেথ আনকমফোর্টেড, আর তারা হাসবে আর আমি আনকমফোর্ট অবস্থায় স্টারলেস রোডে হাঁটবো, এটা হবে না। লিভিং মাই অ্যানশিয়েন্ট লাভ উইথ দ্য গ্রিক উইম্যান, ওই গ্রিক উইমেনের সাথে আমার ভালোবাসাকে আমি রেখে যাব, এটা হবে না। তার মানে কি, দেখো এই গ্রিক উইমেন বলতে কাকে বোঝাচ্ছে? হেলেনকে, হ্যাঁ। আর অ্যানশিয়েন্ট লাভ মানে কি, আমার প্যারিস নাকি, তাকে আমি রেখে যাব, আর আমি মারা যাওয়ার পর তারা হাসবে এবং সেই হাসিটা আমি শুনবো, ওরে বাবা না, সবাইকে নিয়ে মরবো আমি। বুঝতে পারছো? কারণ কি, অলরেডি আমি নীতিটা ঠিক আছে, ঠিক আছে না, যাক যাক, যে আমি একা কেন মরবো, মরলি যারা কষ্ট দিতে সবাইরে মাইরে মরবো, একা কেন মরবো, অবশ্যই ঠিক, ঠিক আছে না। আচ্ছা দেখো, আই উইল রাইজ অ্যান্ড গো ডাউন ইনটু ট্রয়, আমি নিজে এখন ট্রয়ে যাব। এর দ্য স্টার্স কাম ফোর্থ অ্যান্ড টক উইথ দ্য ওয়াইল্ড ক্যাসান্ড্রা, ক্যাসান্ড্রা বুঝো তোকে, এর সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী আছে। ক্যাসান্ড্রা কে ভালোবেসেছিল অ্যাপোলো, হ্যাঁ, কিন্তু সে অ্যাপোলোর কথায় কান দেয়নি। বুঝতে পারছো? সে হচ্ছে কিন্তু প্যারিসের বোন, তাকে এই যে অ্যাপোলোর প্রেমে পড়েছিল অ্যাপোলো তার, কিন্তু অ্যাপোলো যখন, দেখো বলছে কি, এনামার্ড অফ হার গ্র্যান্টেড হার দ্য পাওয়ার অফ প্রফেসি, তাকে প্রফেসি করার ইয়া দিয়েছিল, পাওয়ার দিয়েছিল, বাট হোয়েন শি রিজেক্টেড হিম স্যাবোটেজ দ্যাট পাওয়ার, সে পাওয়ারটা উল্টা করে দিল, উইথ আ কার্স দ্যাট নো ওয়ান উড বিলিভ হার প্রেডিকশন, সে ভবিষ্যৎবাণী করবে কিন্তু তার প্রেডিকশনকেও বিশ্বাস করবে না, এই হলো তার শাস্তি। তাই বলতেছে সে যেন বুঝতে পারছে যে ফায়ার ডান্স করছে, মানে কি ফায়ার ডান্স করা মানে কি, ফর শি সেজ আ ফায়ার ডান্সেস বিফোর আর, মানে একটা যুদ্ধর একটা ইঙ্গিত সে পাচ্ছে। অ্যান্ড আ সাউন্ড রিংস এভার ইন আর ইয়ার অফ আর্মড মেন, এবং অস্ত্র সজ্জিত মানুষের সেই সাউন্ড যেন তার কানে এসে বাজতেছে। হোয়াট দিস মে বি আই নো নট, এটা কি হতে পারে তা আমি জানি না, বাট আই নো দ্যাট হোয়ার সো ইভার আই অ্যাম বাই নাইট অ্যান্ড ডে, রাতে বা দিনে আমি যেখানেই থাকি না কেন, অল আর্থ অ্যান্ড এয়ার সিম অনলি বার্নিং ফায়ার, যেন পুরো পৃথিবী, পুরো আর্থ এবং এয়ার যেন আগুনে জ্বলবে। মানে এইরকম একটা অভিশাপ সে দিয়ে গেল, মানে আমি একা মরতে পারবো না, মরলে সবাই মিলে মরবো, ঠিক আছে তো? কারণ তারা, আমি মরে যাওয়ার পর আমি দেখবো, হ্যাঁ, যে তারা হাসি খুশি করে চলতেছে, হেসে খেলে বেড়াচ্ছে, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে? এবং শেষে কি দাঁড়ালো, হেলেন অবশ্য বেঁচে গেল, কিন্তু প্যারিস সহ বাকিদের অবস্থা খারাপ, পুরো ট্রয় নগরীটা ধ্বংস হয়ে গেল না। এই হলো কাহিনী। এই ধ্বংসটা কার জন্য হলো, মেইন দায়ী কে বলো, পুরোটার জন্য ইউনোনির হার্ট ব্রেকিং এরিস, হ্যাঁ, ওই এরিস হচ্ছে দায়ী, হ্যাঁ, যারা যা করলো কতগুলো জীবন ধ্বংস করে দিল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কবিতাটা, আশা করি কবিতাটা ভালো লাগছে। এখন তোমাদের কাজ হবে একটু সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা এক্সপ্লেনেশন নোট, মানে যতটুকু পারবা তোমরা একটু রিডিং দিবা, দেখবা যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ওয়ার্ড সহ সব কিছু মিলে। আচ্ছা, এখানেও আমি শিটটা দিয়েছি, তোমরা একটু পড়ে নিবা। এখানে হ্যাঁ, আমি একটু থিমেটিক ডিসকাশনটা তোমাদের সাথে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার আমি একটু লিভ নিতে যাচ্ছি, আমার একটু খারাপ লাগতেছে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, লিভ নিতে পারো, সমস্যা না।
ওকে, তাহলে দেখি তো থিমেটিক ডিসকাশনটা আমি পড়ি, আর তোমরা একটু বাকিগুলো একটু পড়ে নিবা, বাকি তোমাদের বই থেকে যে আছে নোট টোট সহ যা কিছু আছে একটু দেখে নিবা। বলছে এনোনি বাই আলফ্রেড লর্ড টেনিসন delves into the theme of love, betrayal and forgiveness and the complexities of human emotion. কি বলছে, থ্রু দ্য ন্যারেটিভ অফ ইনোনি আ নিম abandoned by Paris for Helen of Troy, Tennyson explores the profound impact of betrayal on both the individual and the broader human experience, তাই না? তিনি দেখেছেন যে বিট্রিয়ালটা কত ক্ষতি হতে পারে। তিনি একটা ইন্ডিভিজুয়ালি তিনি এনোনির মাধ্যমে প্রকাশ করেছেন, কিন্তু এটা কি শুধু কি এনোনির অবস্থা, নাকি এরকম পুরো রিপ্রেজেন্ট করছে হিউম্যান এক্সপিরিয়েন্সকে, যে অনেকে এরকম ক্ষতির শিকার হয়েছে, হয়নি? বলো, অনেকেই সুইসাইড করেছে, অনেকে জীবনে পাগল হয়ে গেছে, অনেকে পাবনাতে গেলে অনেকে দেখবা যে প্রেমে ব্যর্থ হয়ে ম্যাড হয়ে গেছে, ছেলে মেয়ে উভয় হয়েছে না এরকম। হ্যাঁ, তো এগুলোর মানে আসলে যে একটা সিরিয়াস বিষয়, এগুলোকে আমরা হয়তো হালকাভাবে নিই, কিন্তু এগুলো জীবনের ক্ষেত্রে খুবই সিরিয়াস বিষয়, যেগুলো জীবনকে নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাই বলছে ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিমস অফ দ্য পোয়েম ইজ ফ্রেজিলিটি অফ লাভ। যে কত প্রতিজ্ঞা করলো না, কত কথা দিল, কত প্রতিজ্ঞা করলো, হাজার হাজারবার বলেছে, আর এক কথাতেই সে তার পূর্বের ইতিহাসকে ভুলে গেল। টেনিসন পোর্ট্রেইজ লাভ অ্যাজ আ পাওয়ারফুল ফোর্স ক্যাপেবল অফ ইন্সপায়ারিং প্রোফাউন্ড ডিভোশন অ্যান্ড প্যাশন। মানে এটা হচ্ছে এনোনির দিক থেকে, যে কত প্রোফাউন্ডলি সে ডেভোটেড ছিল, প্যাশনেট ছিল, অ্যাজ সিন ইন এনোনিস আনওয়েভারিং লাভ ফর প্যারিস। হাউএভার হি অলসো হাইলাইটস হিজ ভালনারেবিলিটি টু বিট্রিয়াল অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। হ্যাঁ, যে এত প্যাশনেট ভালোবাসা পেয়েও অনেক সময় কেউ কেউ তোমাকে ছেড়ে যেতে পারে। অ্যাজ প্যারিস বিট্রিয়াল শ্যাটার্স এনোনিস ওয়ার্ল্ড অ্যান্ড লিভস আর গ্র্যাপলিং উইথ ফিলিংস অফ অ্যাবান্ডনমেন্ট অ্যান্ড বিটারনেস। Betrayal emerges as another significant theme in Enoni. Tennyson delved into the consequence of betrayal, both for the individual and who experience it, and for those around them. সকলের ক্ষেত্রে ক্ষতিটা হয়ে গেল, কিন্তু Enoni's sense of betrayal by Paris lead her to question the sincerity of their past love and to harbor feelings of resentment towards him and Helen. সে যে রেগে গেছে না, যে সে তাদেরকে সহ্য করতে পারবে না, এরকমভাবে এক ধরনের হারবার মানে কি পোষণ করা, রেজেন্টমেন্ট মানে রাগ পোষণ করছে একই সাথে প্যারিস এবং হেলেনের প্রতি। টেনিসন পোর্ট্রেইজ বিট্রিয়াল অ্যাজ আ ডিপলি ট্রমাটিক এক্সপিরিয়েন্স। এটা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স দ্যাট লিভস লাস্টিং স্কেয়ার অন দ্য সাইকি অ্যান্ড কমপ্লিকেটস দ্য ডাইনামিক্স অফ রিলেশনশিপ। এবং সেই যারা এই ধরনের মানে বেঁচেও যায়, তারা কিন্তু মানুষকে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, মানে সম্পর্কটা এক ধরনের কমপ্লিকেটেড হয়ে যায়। Forgiveness is a theme that runs through the poem, offering a glimpse of redemption amidst the pain of betrayal. Despite her anger and hurt, Enoni ultimately expresses a willingness to forgive Paris and be reconciled with him. এটা অবশ্য ওখানে আনা হয়নি ওইভাবে। টেনিসন এক্সপ্লোরস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ফরগিভনেস, পোর্ট্রেইং এই সেন্সটা আসেনি এখানে। হ্যাঁ, এখানে হয়তো ওটা ব্যাকগ্রাউন্ডের অনেক সময় এগুলো হতে পারে, যেহেতু দেখো এখানে কিন্তু আমরা পাইনি, তার ইঙ্গিত পেয়েছি বলো তো এখানে কোনোভাবে? তার ফরগিভনেসের ইঙ্গিতটা কিন্তু আমরা খুব একটা এখানে পাইনি। হ্যাঁ, তো যাই হোক, এখানে হয়তো এরকমটা থাকতে পারে, যেটা অন্য ইয়েতে ছিল। তাই বলছে টেনিসন এক্সপ্লোর দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ফরগিভনেস, পোর্ট্রেইং ইট অ্যাজ আ লিবারেটিং অ্যাক্ট দ্যাট অ্যালাউস ইন্ডিভিজুয়ালস টু মুভ বিয়ন্ড দ্য পেইন অফ দ্য পাস্ট অ্যান্ড এমব্রেস আ ফিউচার মার্ক বাই হিলিং অ্যান্ড রিকনসিলিয়েশন। দ্য পোয়েম অলসো ডেলভস ইন্টু দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান ইমোশনস অ্যান্ড দ্য ইন্টারনাল কনফ্লিক্ট experienced by Enoni as she grapples with her feeling towards Paris. Tennyson portrays Enoni as a multi-dimensional character capable of both intense love and profound bitterness. Her inner turmoil reflects the complexity of human nature and the conflicting impulse that drive human behavior. মোটামুটি মানুষকে তুলে ধরেছে একজন সিম্বল হিসাবে, সেটাই বলছে। Tennyson employs vivid imagery and symbolism to enhance the emotional resonance of the poem. The natural world represented by Mount Eda and the surrounding landscape serve as a metaphor for Enoni's emotional journey, from the idyllic bliss of her past love to the desolation of her present experience and present despair. মানে ইডিলিক মানে কি, সেই সুখের, হ্যাঁ সুখের সময় পাস্ট লাভের, তারপর ডেজোলেশন মানে কি, হতাশা, নির্জনতা, হ্যাঁ একাকিত্ব, এটাকে যেন প্রকাশ করতে গিয়ে তিনি নেচারকেও অ্যাড করেছেন। নেচার যেন তার সাথে মিশে তার মনের সাথে যেন নেচারও প্রতিফলিত হচ্ছে, এরকম একটা ব্যাপার দেখিয়েছে। Enoni by Alfred Tennyson is a profound expression of love between through the dash. Tennyson invites reader to reflect on the complexity of human relationship and the enduring power of forgiveness in the face of betrayal. যদি এটা এখানে দেখানো হয়নি, এটা নিয়ে আসা আছে। তো এই হলো ব্যাপার কবিতাটার। আচ্ছা, তো কারো কি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? গল্পটা কি মাথায় ঢুকছে, কিভাবে কি ঘটনা ঘটলো? হ্যাঁ স্যার। এবং
নামগুলো, নামের সাথে সাথে অন্যান্য আরও যে সকল বিষয় এসেছে একটু ভালো করে পড়ে নেবা। আমাদের নেক্সট পয়েম হচ্ছে কোনটা? সিলেবাস অনুসারে লোটোসিটা। আচ্ছা, তারপর হচ্ছে লোটোসিটাস, তারপর হচ্ছে টিথোনাস। এটা হয়তো একদিন একদিন করে লাগবে, হয়ে যাবে। তো আজকে আর আমি ক্লাসটা আগাতে চাচ্ছি না, হ্যাঁ, এই পর্যন্তই একটু শেষ করি। আগামী দিন আমি পরেরটা ক্লাস নিব, আজকে একটু শেষ করতে যাচ্ছি। এমনি তোমাদের কোনো স্পেশাল কথা থাকলে একটু বলো, কারো কোনো কথা আছে? আর গতকাল পরীক্ষা যারা দাওনি দয়া করে আগামী কালকের মধ্যে অবশ্যই দিয়ে দিবা, অবশ্যই দিয়ে দিবা, দরকারে পড়ে নিয়ে দিবা। আমার কাজ হলো তোমাকে দিয়ে একবার হলে না লেখানো, হ্যাঁ, কিন্তু তোমরা ফাঁকি টাকি দিও না। তোমাদের সেকেন্ড এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছো, সামনে রেজাল্ট দিবে, এখন থার্ড ইয়ারে পড়তেছো, হ্যাঁ, থার্ড ইয়ারেও যেন রেজাল্ট ভালো হয় এরকম একটা পড়াশোনা দাও। খুব বেশি সমস্যা না হলে ক্লাস মিস করবো না, টেস্টগুলো সময় পেলেই দিয়ে দিবা, যেহেতু অনলাইনে কিছুটা সুযোগ আছে নিজের মতো করে চলার, কিন্তু একদমই স্বাধীন করে দিও না, এতে সমস্যা আছে। আচ্ছা, তো কারো সমস্যা নাই, সব কিছু চলছে ভালো মতো? জি স্যার। আচ্ছা, তো বাকি পড়াশোনাগুলো কি চলছে সবার? বলো, সবার সাথে তো আর কথা হয় না, তো অনেকের সাথে কথা হয়নি। সম্রাট আছে নাকি লাইনে? সম্রাট আহমেদ? জি স্যার। হ্যাঁ, সম্রাট। তারপরে ইয়া কই, আমাদের হৃদয় কই? হৃদয়, হৃদয় কি জয়েন টয়েন হয় ক্লাসে? হৃদয় নাই নাকি? আচ্ছা, তারে মাহবুব হাসান কি অবস্থা? মাহবুব হাসান আছে নাকি লাইনে? মাহবুব হাসান পাচ্ছি না। রমজান আছে? রমজান? জি স্যার। আচ্ছা, আছো, পড়াশোনা হচ্ছে তো নাকি অবস্থা রমজানের, বলো? জি স্যার, মোটামুটি চলছে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার লিঙ্গুইস্টিক সাবজেক্টটা আবার কবে থেকে পড়ানো শুরু করবেন? এই যে এক চক্র একটা করে সাবজেক্ট টপিক শেষ হবে, তারপরে আবার ওখানে যাব, মানে প্রত্যেকটার একটা করে শেষ হবে, এভাবে চক্রাকারে ঘুরবে, ঠিক আছে? মানে তোমাদের তো ঠিক আছে স্যার। টোটাল পেপার তো অনেকগুলো, হ্যাঁ, মানে টোটাল পেপার অনেকগুলো, এবং প্রত্যেকটার মিনিমাম কয়টা করে? 4টা করে আছে না টপিক, মিনিমাম 4টা করে টপিক আছে। তো এই জন্য এক চক্র শেষ করতে হবে, তারপরে আবার একটা চক্রে আসতে হবে, এবং একটু ফাস্ট যেতে হবে আমাদের একটু, এই জন্য একটু ইয়া করতে হবে, কারণ কিছু কিছু আছে সময় একটু বেশি লাগবে, যেগুলো লিঙ্গুইস্টিক্সের মতো বা ক্রিটিসিজম যেগুলো আছে এগুলোর মতো, বাকি স্টোরি রিলেটেড বা কবিতা রিলেটেড বিষয়গুলো আস্তে আস্তে ইয়া হয়ে যাবে। তো আমাদের একটু ফাস্ট আগাতে হবে, যেহেতু আমরা 3য় মাসে ঢুকেছি, তাই না? 3য় মাসে ক্লাস চলছে, হ্যাঁ। জি স্যার। এবং আমাদের কয়টা টপিকের ইয়া পড়া হয়েছে? আমাদের টোটাল কয়টা টপিকের ইয়া পড়া হয়েছে বলো তো? আমরা এখন তো ড্রামাতে ঢুকি নাই, তাই না? স্যার ড্রামা পড়া হয়নি। ড্রামা পড়া হয়নি, 16-17 সেঞ্চুরি পোয়েট্রি পড়া হয়নি, ফেয়ারি কুইনে যাব আমরা। এদিকে প্রোজ পড়েছি, নভেল পড়েছি, ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়েছি, তারপর হচ্ছে এদিকে লিঙ্গুইস্টিক্স পড়েছি। তারপরে 50% এসেছি আমরা কিন্তু কাছাকাছি, মানে এক একটা যে কটা আছে। হ্যাঁ হ্যাঁ, তার আফসালেম, এই যে পোয়েট্রি অ্যান্ড ড্রামা, এই যে আফসালেমের অ্যাজিটোপেল, এরপরে আমরা ওটাতে যাব না, কোনটা যেন বলেছিলাম এরপরে। কারণ এখনও 2টা ক্লাস লাগবে আমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি শেষ করতে। তারপরে আমরা কি পড়তে চাইছিলাম বলো তো, ড্রামা না আফসালেমের অ্যাজিটোপেল? স্যার ওই যে পোয়েটিক্স পড়াতে চাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোয়েটিক্স আমার মনে নাই, যাক তোমাদেরকে বলেছিলাম সেভাবে একটু বলবা। পোয়েটিক্স পড়তে আমাদের হয়তো 2টা ক্লাস লাগবে। পড়াতে চাইছিলেন? হ্যাঁ 2টা ক্লাস লাগবে, কারণ এর আগে আমাদের পোয়েটিক্সের আলোচনা কিছুটা সেকেন্ড ইয়ারে করেছি। স্যার দ্য ফেরি কুইনের কথা বলছিলেন যে? কোনটা কোনটা? দ্য ফেরি কুইন। হ্যাঁ ওই তো, মানে হবে আর কি, যেটা হয় আর কি, আমার তো মনে নেই, আমি বলেছিলাম এভাবে। আপনাকে ওই যে বলছিলাম তো, আপনি বই কিনতে বলছিলেন, 3টা বই কিনে চুপ করে আছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা পড়লেই হবে, যার যে বইটা সবার থাকবে সেটা পড়লেই হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে রাখছি, আজকে আর নতুন করে পড়াবো না। তো আগামীকাল আবার কথা হবে আগামী ক্লাসে। যদি শুক্রবারে আমি ক্লাস নিতে পারি আমি তোমাদেরকে জানাবো, হ্যাঁ।
আমাদের বাড়তি 2-1 দিন সপ্তাহে একটু ম্যানেজ করে নেওয়া উচিত সময়টাকে একটু কভার করার জন্য, ঠিক আছে? আর এই শুক্রবারে নিবেন না? কোনো সমস্যা? হ্যাঁ স্যার। কি সমস্যা? স্যার আমার নানা ভাই মারা গেছে তো, ওনার মিলাদ। ও আচ্ছা বাড়ি আচ্ছা, যদি ক্লাসটা নিও তুমি একটু রেকর্ড দেখে নিবা, হ্যাঁ, কারণ সময় ম্যানেজ করতে গেলে মানে আমার সময় ম্যানেজ হলে পারে তো আমি নিয়ে নিতে পারলে ভালো হয়, আমরা একটু আগিয়ে যেতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তা না হলে দেখা হ্যাঁ যাচ্ছে পিছিয়ে পড়তে হবে, কারণ সময় অনেক পড়া তো। হ্যাঁ, এখন থেকে আমরা চেষ্টা করবো একটু শুক্রবার বা সপ্তাহে যে 3টা ক্লাস হয় আমি 4টা ক্লাস এর একটা ম্যানেজ করার চেষ্টা করবো, যে অন্তত তোমাদের ক্ষেত্রে 4টা করে নেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা না হলে সমস্যা হয়ে যাবে। এতে দেখা যাচ্ছে যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে সেটা একটু ক্লাসটা না শুধু একটু রাতের বেলা নেওয়ার ট্রাই করি স্যার, সকালবেলা মানে করি না তো, মনেই থাকে না যে ক্লাস আছে। হ্যাঁ, না মনে রাখতে হবে গো, বেয়াদবি জীবন বদভ্যাস হয়ে গেছে হ্যাঁ স্যার। জীবনে এটা তো আর ইয়া করলে হবে না, জীবনটা তো ওইভাবে চলবে না, তাই না? একটু নিজেকে অ্যাক্টিভ করতে হবে। সেটা তো অবশ্যই ঠিক। আচ্ছা, থার্ড ইয়ারে তো একরকম যাবে, ফোর্থ ইয়ারে আরো হ্যাঁ চাপে নিতে হবে, মানে দিন যাচ্ছে, কোর্স বাড়তেছে, নিজেদেরকে একটু পড়তে হবে। হ্যাঁ, শুধু দেখা যাচ্ছে যে নভেল টভেলগুলো আমি যে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, অন্তত এই সাবজেক্টটা নভেলটা অন্তত নভেল আছে, এবং তার সাথে আমি একটু দেখি এই বিষয়গুলো তোমাদেরকে কিছু কিছু সময় আমি পড়তে দিব, যেগুলো তোমাদের দায়িত্বে ছেড়ে দিব কিন্তু, ঠিক আছে? সেগুলো পড়ে নিতে হবে যাতে আমরা মোটামুটি একটু কভার করতে পারি। যেমন 16 and 17th century পোয়েট্রি, এখানে যেমন দুটা রয়েছে যেটা একটু বড়, বাকিগুলো খুব অল্প অল্প একটা একটা করে একই দিনে 2টা কবিতাও শেষ করা যাবে এমনও আছে, কিছু কিছু ছোট ছোট। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ওকে, সো গুড নাইট।